আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, হাউসিতে যে অস্ত্রকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব 16টি রুশ ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের। এদিকে গাজায় 6 সপ্তাহে যুদ্ধবিরতি হতে পারে। আরো জানিয়ে দিব প্রতিশোধ নেয়ার দাবি করল ইসরায়েলি অর্থমন্ত্রী। গাজা গণহত্যার মধ্যে 3300 ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন। এরপর জানিয়ে দিব মরিশাসকে মালদ্বীপ ভেবে আক্রমণ, ভারতীয়দের ভুল ভাঙালো দ্বীপরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালালো ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হাউসিদের যে অস্ত্রকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে জাহাজে হাউসিদের সাম্প্রতিক হামলায় দেখা গিয়েছে যে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও চালকবিহীন জাহাজ ব্যবহার করেছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হাউসিরা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়ছে ও সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। ইউএভি বা তথাকথিত কমিকাজের ড্রোন যেটা হাউসিরা ব্যবহার করছে, ধারণা করা হচ্ছে এগুলো কাসেপ ড্রোন। সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলায় সক্ষম সামাদশ যুদ্ধ বিমান, লেজের দিকে যেটা ভি আকৃতি পাখা থাকে। এই অস্ত্র হাউসিরা ব্যবহার শুরু করে আসছে সৌদি আরবের সাথে তাদের দীর্ঘদিনের সংঘাতে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলেছে বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হাউসিদের, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াদ এবং শেজজিল মিসাইল। এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করে হাউসি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে যা 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করাও কঠিন, কারণ তারা খুব দ্রুত গতির হয় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে। তবে এর জন্য দরকার হয় ড্রোন, অন্য জাহাজ বা অস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ তথ্য। সমুদ্র ইতিহাসবিদ শাল মার্কক লিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরো বেশি গতিশীল থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলো সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটি ধীরগতির। এই ড্রোনগুলো ঠিক পানির উপর জাহাজের ভেসে থাকা জায়গায় বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তার। তবে মার্কো গলিয়ানোর বিশ্বাস সবচেয়ে ভয়ের হলো ইউএসভিএস বা চালকবিহীন জাহাজ, কারণ এটি পানির উপরে জাহাজে আঘাত করে, যার মাধ্যমে এটি ফুটো হয়ে ভেতরে পানি ঢোকে এবং জাহাজটি ডুবে যায়। 16টি রুশ ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের। 16টি রুশ ড্রোন বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। রবিবার 25 ফেব্রুয়ারি সফলভাবে রুশ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে বাহিনীটি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ 732তম দিনে গড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ ড্রোন ধ্বংসের পর ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে ধারাবাহিকভাবে 18টি ড্রোন উৎক্ষেপণ করেছিল রুশ বাহিনী। সেই 18টি ড্রোনের মধ্যে 16টি ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী। ড্রোন ধ্বংসের স্থান উল্লেখ করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ভিন্ন ভিন্ন 8 স্থানে রুশ ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ড্রোন বিধ্বস্ত করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী আরো জানিয়েছে ইউক্রেনকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা সবগুলো ড্রোনই ইরানের তৈরি। গাজায় 6 সপ্তাহে যুদ্ধবিরতি হতে পারে। রাতভর বিমান হামলায় গাজা উপত্যকার কয়েক ডজন মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ওদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যুদ্ধবিরতি নিয়ে একটি আলোচনা চলছে। এতে যোগ দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর প্রধান। শোনা যাচ্ছে 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি হতে পারে। যুদ্ধবিরতি আলোচনার খবর চাউর হওয়ার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনা পেশ করেন, যেখানে সমর্থন নেই যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রের। গাজায় এখন চূড়ান্ত মানবিক সংকট চলছে। খাদ্য, ওষুধ এবং নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রিক ব্যাপক অভাব চলছে। ফিলিস্তিনিদের সহায়তাকারী জাতিসংঘের সংস্থা বলছে গাজাবাসীদের চরম সংকটে বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। গাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হামাস গতকাল জানায় ইসরায়েলি বাহিনী গাজার দেইর আল বালা
খান ইউনুস এবং রাফা শহরে গত ২৪ ঘন্টায় বিমান হামলা চালিয়ে ৩২ জন মানুষকে হত্যা করেছে। সব মিলিয়ে গত ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ইসরায়েল ২৯,৬০৬ জনকে হত্যা করেছে। গত বৃহস্পতিবার নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে একটি পরিকল্পনা প্রকাশ করেন। এতে বলা হয়, জর্ডান নদীর পশ্চিম গাজা এবং পশ্চিম তীরে আরও নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল। গাজায় তারা এমন একটি কর্তৃপক্ষ চায় যারা হামাসের সঙ্গে সম্পর্ক না রেখে শাসন পরিচালনা করবে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিকল্পনা নিয়ে বলেন, নেতানিয়াহু যে পরিকল্পনার কথা বলছেন তা ব্যর্থ হবে এবং তা তিনি নিজেই জানেন। ওদিকে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রেও নেতানিয়াহুর ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে। মার্কিন জাতীয় পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ও মতামত থাকা উচিত একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে যারা বর্তমানে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে। গাজার আয়তন হ্রাসের কোনো পরিকল্পনায় যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না। প্যারিসে যুদ্ধবিরতির আলোচনা করতে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। যুদ্ধবিরতির আলোচনায় হামাসের প্রতিনিধি তাদের বক্তব্য জানিয়েছে। প্রতিশোধ নেওয়ার দাবি করল ইসরায়েলি অর্থমন্ত্রী। গাজা গণহত্যার মধ্যে ৩,৩০০ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন। গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার একই সময়ে জর্ডান নদীর পশ্চিম তীরে আরও অন্তত ৩,৩০০ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এ সংক্রান্ত ঘোষণা দিয়ে দাবি করেছেন, বৃহস্পতিবার পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের এক গুলিবর্ষণের প্রতিশোধ নিতে এ পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। ওই গুলিবর্ষণের ঘটনায় একজন ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত ও অপর ১১ জন আহত হয়। তেল আবিবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বসতি নির্মাণ পরিকল্পনার প্রতি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োয়াফ গ্যালান্ট জোর সমর্থন জানিয়েছেন। গত কয়েক দশক ধরে জর্ডান নদী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড জবরদখল করে হাজার হাজার অবৈধ ইহুদি বসত স্থাপনা করেছেন ইসরায়েল। তেল আবিব এ কাজে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা সত্ত্বেও আমেরিকা সহ পশ্চিম দেশগুলোর নীরব দর্শকে ভূমিকা পালন করছে। মরিশাসকে মালদ্বীপ ভেবে আক্রমণ, ভারতীয়দের ভুল ভাঙালো দ্বীপরাষ্ট্র। নতুন বছরে ভারতীয় পর্যটকদের জন্য একটি পোস্ট করেছিল মরিশাস, আর সেই থেকে শুরু হয় যত বিভ্রান্তির। মরিশাসকে ভুল করে মালদ্বীপ ভেবে তেলে বেগুনে জ্বলে ওঠেন কয়েকজন ভারতীয়। রাগের বশে সোশ্যাল মিডিয়ায় দ্বীপরাষ্ট্রটিকে আক্রমণ করতে শুরু করেন তারা, যার পর আসরের নামে মরিশাস। সকলে ভুল ভাঙে জানানো হয় মালদ্বীপ আলাদা দেশ। গত মাস দুয়েক ধরে ভারত মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। দ্বীপরাষ্ট্রটির কয়েকজন নেতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের জেরে রাগে ফুঁসছেন ভারতীয়রা। এবার সেই পানি গড়ালো মরিশাস পর্যন্ত। জানা গিয়েছে, মরিশাস ট্যুরিজম ইন্ডিয়া নামে এক অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়, যেখানে মরিশাসের তরফে বলা হয়, ২০২৪ সালে সকল ভারতীয়দের আমাদের দেশে স্বাগতম। এখানে আসুন, আমাদের দেশে শক্তি অনুভব করুন। নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনাদের জন্য অপেক্ষা করছে। আজই আপনার ছুটির পরিকল্পনা করে নিন। এই পোস্টটি দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন কয়েকজন ভারতীয়। একজন লেখেন, যদি আপনারা আমাদের এবং আমাদের প্রধানমন্ত্রীকে অসম্মান করেন তাহলে আমরা মরিশাসে যেতে আগ্রহী নই। অন্য আরেকজন লেখেন, আমাদের ঘোরার জন্য নিজেদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ আছে, আমরা মরিশাস যেতে চাই না। এরপরে সকলকে ভুল ভাঙানোর জন্য আসরে নামে মরিশাস। ফের সেই অ্যাকাউন্টে পোস্ট করে লেখা হয়, এটা মরিশাস, মালদ্বীপ নয়, দুটি সম্পূর্ণ আলাদা দ্বীপ। পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালালো ইরান। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদলের কমান্ডারকে হত্যা করেছে ইরান। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। সম্প্রতি ইরান পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দেয় ইরানের উদ্দেশ্যে। এছাড়া হামলা বন্ধ না করলে তার ফল ভালো হবে না বলেও ইরানকে সতর্ক করে পাকিস্তান। কিন্তু তারপরেও জৈশ আল আদলের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা চালানোর ঘটনায় পাল্টা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালায় পাকিস্তান। এমত অবস্থায় পাকিস্তান এবং ইরান বন্ধু দেশ হিসেবে বিবেচিত হলেও এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। যদিও শেষ পর্যন্ত দুই দেশই পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেললেও কয়েকদিন যেতে না যেতে ফের পাকিস্তানে ঢুকে ইরানের হামলার বিষয়টি নতুন করে যে সামগ্রিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে এই আশঙ্কাই করেছেন সকলে। শুধু তাই নয়, পাকিস্তান এর কোনো পাল্টা জবাব দেবে কিনা
এই বিষয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। জানা গেছে পাকিস্তানের জৈশ আল আদল জঙ্গি সংগঠন 2012 সালে তৈরি হয়। ওই জঙ্গি গোষ্ঠী ইরানের দক্ষিণ পূর্ব প্রান্ত সিস্তান বালুচিস্তান প্রদেশে অত্যন্ত সক্রিয়। এমত অবস্থায় ওই জঙ্গিরা গত কয়েক বছর ধরে ইরান সেনার উপর হামলা চালাচ্ছিল। গত বছরের ডিসেম্বরে জৈশ আল আদল সিস্তান বালুচিস্তান প্রদেশে একটি পুলিশ চৌকিতে হামলা চালায়। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 11 জন পুলিশ কর্মী। তারপরে আরো উত্তপ্ত হতে শুরু করে সামগ্রিক পরিস্থিতি।